আপনার পকেটে ভোটার আইডি কার্ডটা আছে তো একবার বের করে দেখুন তো ওটা কি আপনার গণতান্ত্রিক অধিকারের দলিল নাকি স্রেফ একটা অর্থহীন প্লাস্টিকের টুকরো। পশ্চিমবঙ্গ নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন এমন এক ডিজিটাল জালিয়াতির জাল বিছিয়েছে যার নাম দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তথ্যগ্রাহ্য অসঙ্গতি। পশ্চিমবঙ্গ বাদ দিলে এই পর্বে আরো 11টি রাজ্যে এসআইআর হয়েছে, কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির ছাঁকনি প্রয়োগ করা হয়েছে একমাত্র বাংলায়। আসলে এটা হলো 91 লক্ষ মানুষের ভোটাধিকার জ্যান্ত কবর দেওয়ার এক নীল নকশা। কেন কমিশন আপনার ট্যাক্সের টাকায় চলা ওয়েবসাইটটাকে একটা ভাগাচোরা অকেজো মেশিনে পরিণত করলো? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুকে দাঁড়িয়ে বেছে বেছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভোটারদের নামের ওপর বিশাল আকার ওয়াটারমার্ক লেপে দেওয়া হলো? আর কেনই বা ডিজিটাল ইন্ডিয়ার যুগে ডিজিটাল ভোটার লিস্টের বদলে আপনাকে ঝাপসা ছবির স্ক্যান কপি ধরিয়ে দেওয়া হচ্ছে? আজকের এপিসোডে আমি ফাঁস করব সেই হাড় হিম করা তথ্য যা অল্ট নিউজের ইনভেস্টিগেশনে উঠে এসেছে। সাবধান, এই তথ্যগুলো শোনার পর আপনার মনে এই প্রশ্নটা আসবেই, গণতন্ত্র কি তবে আইসিইউতে নাকি খোদ রক্ষকই এখন ভক্ষকের ভূমিকায়? আজ আমরা অমৃতকালের সেই অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলবো যা আপনার ভোট দেওয়ার ক্ষমতাকে নিঃশব্দে কেড়ে নিচ্ছে। শুনুন শেষ পর্যন্ত, কারণ আগুন যখন লাগবে তখন কারোর বাড়ি আর নিরাপদ থাকবে না। নমস্কার, আমি মধুরিমা ভূমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। চোরের মন পুলিশ পুলিশ কথাটা আমরা সবাই জানি। যে অন্যায় করে সে ভেতর থেকে সব সময় কুঁকড়ে থাকে। দেশের নির্বাচন কমিশন যা চলে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়, সাধারণ মানুষের জন্য, তারা কেন সাধারণ মানুষকে অন্ধকারে রাখতে চাইছে? কেন তথ্যের পাহাড় আড়াল করার এই মরিয়া চেষ্টা? নির্বাচন কমিশনের যে কাজটা মাইক ফুঁকে প্রচার করা উচিত ছিল সেটা লুকোনোর জন্য এত ফন্দি ফিকির কেন? 6 এপ্রিল গভীর রাত্রে নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গের জেলা অনুযায়ী ডিলিটেড নামের তালিকা প্রকাশিত হয়েছে। মোট বিবেচনাধীন ছিলেন 60,06,675 জন ভোটার। তার মধ্যে বাদ পড়েছেন 27,16,393 জন। অ্যাডজুডিকেশন ভোটার তালিকা থেকে নাম উঠেছে 32,68,119 জনের। গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম চূড়ান্ত তালিকায় বাদ পড়েছিল 63,66,952 জনের নাম। তার মানে সব মিলিয়ে মোট বাদ পড়ার সংখ্যা 90,83,345, মানে প্রায় 91 লক্ষ। আরো বড় ধাঁধা আছে, প্রায় 21 লক্ষ মানুষ এখনো জানে না তারা আদৌ বুথে গিয়ে নিজের বোতামটা টিপতে পারবে কি না। আর ঠিক এই মুহূর্তেই অল্ট নিউজের টিম পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট নিয়ে হাড় হিম করা যে তথ্য সামনে এনেছে তা ভারতীয় গণতন্ত্রের জন্য কোনো অশনি সংকেতের চেয়ে কম নয়। আমাদের এই তথাকথিত অমৃতকালে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রোজ নতুন নতুন বিশ্ব রেকর্ড গড়ছে। ভোটার লিস্টের কারচুপি লুকোনোর জন্য নির্বাচন কমিশন যে ধরনের কুৎসিত পথ বেছে নিয়েছে তা শুনলে আপনি লজ্জায় মুখ ঢাকবেন। বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের যে খেলা কমিশন খেলেছে সেটা আরো ভয়াবহ। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেজরিওয়ালের পর কি তবে এবার মমতার পালা? টার্গেট কি তাহলে দিদি? বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের ভোটাধিকার নিয়ে অল্ট নিউজের রিপোর্টে যে পরিসংখ্যান উঠে এসেছে তা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আমি খুব সহজ ভাষায় অঙ্কিত জৈনের লেখা পুরো রিপোর্টটা আপনাদের সামনে রাখবো। সুপ্রিম কোর্টের একমাত্র মহিলা বিচারপতি বি.ভি. নাগারত্না কিছুদিন আগে বিহারে গিয়ে একটা খুব দামি কথা বলেছেন। তিনি বলেছেন, গণতন্ত্রকে যদি অটুট রাখতে হয় তবে নির্বাচন কমিশনকে হতে হবে একদম নিরপেক্ষ এবং রাজনৈতিক প্রভাব মুক্ত। কেন? কারণ যারা ভোট করাবে তারা যদি ভোট প্রার্থীদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে তবে সেই নিরপেক্ষতা আর থাকে না। গণতন্ত্র তখন স্রেফ একটা কঙ্কাল হয়ে দাঁড়ায়। এই দেশের সিভিল সোসাইটি দেখেছে কিভাবে সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে মোদী সরকার জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের চেয়ারে বসিয়েছিলেন। আর এখন দেখছে সেই চেয়ারে বসে তিনি কিভাবে গণতন্ত্রের খাট বিছানা গুটিয়ে ফেলার তোড়জোড় করছেন। তার এই কীর্তিকলাপের একটি টাটকা প্রমাণ নিয়ে এসেছে অল্ট নিউজ।
স্ক্রিনে আপনারা অঙ্কিত জৈনের লেখা রিপোর্টটি দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে অল্ট নিউজের ওয়েবসাইটে গিয়ে কিংবা গুগলে টাইপ করেও গোটা রিপোর্টটা পড়ে ফেলতে পারেন। তথ্য তুলে ধরে রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য জ্ঞানেশ কুমারের কমিশন যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করেছেন সেটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে কোনো কম্পিউটার পড়তে না পারে। টেকনিক্যাল ভাষায় একে বলে নন মেশিন রিডেবল। কমিশন কি করেছে জানেন? আগে ডেটার প্রিন্ট বার করেছে, তারপর সেই প্রিন্ট করা কাগজের ছবি তুলেছে, স্ক্যান করেছে আর সেই ছবিগুলো আপলোড করে দিয়েছে। কেন এই আজব কসরত? যাতে আপনি বা আমি সহজে সার্চ করতে না পারি, আপনি যাতে একটা ক্লিকেই খুঁজে না পান যে কার নাম বাদ গেল আর কার নাম ঢুকলো। আপনি যদি এখন সেই তালিকা নিয়ে তদন্ত করতে চান তবে আপনাকে পাহাড়ে চড়ার মতন পরিশ্রম করতে হবে। অথচ নির্বাচন কমিশনের কাজটা ছিল স্বচ্ছতা দেখানো। শুধু নিরপেক্ষ হলেই হয় না, নিরপেক্ষতা যে বজায় আছে সেটা সাধারণ মানুষকে বুঝিয়েও দিতে হয়। রাহুল গান্ধী এবং তার দল কংগ্রেস অনেক দিন ধরেই চিৎকার করে বলছে, আমরা যখনই কমিশনের কাছে ডেটা চাই ওরা এমন ফরম্যাটে ডেটা দেয় যা মেশিন পড়তে পারে না, ফলে তদন্ত করাটা অসম্ভব হয়ে দাঁড়ায়। শুনে রাখুন, এই লুকোচুরির খেলাটা কিন্তু শখের বশে নয়, এর পেছনে আছে এক গভীর রাজনৈতিক নীল নকশা। আপনি যাতে প্রশ্ন করতে না পারেন সেই রাস্তাটাই বন্ধ করে দেওয়া হচ্ছে। এই কমিশন খুব ভালো করেই জানে যারা তাদের কাজের চুলচেরা বিশ্লেষণ করতে পারেন তারা কারা। তারা হয়তো কোনো স্বাধীন সংস্থা, ডিজিটাল মিডিয়া কিংবা বিরোধী দল। তারা এটাও জানে এদের কারোর কাছেই অগাধ পয়সা বা লোকবল কোনোটাই নেই যে দিন রাত এক করে এই পাহাড় প্রমাণ জটিল ডেটা ঘাটবে। ভারতের ইতিহাসে সম্ভবত জ্ঞানেশ কুমারই প্রথম কমিশনার যিনি ভোটার লিস্টের এই তথ্য প্রক্রিয়াকরণে এমন সমস্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি আমদানি করেছেন, আসলে সবটা সাজানো। আপনি যখন গোলকধাঁধা থেকে বেরোবেন দেখবেন খেলা শেষ। পুরো বিষয়টাকে এমন একটা তাত্ত্বিক মোড়কে ভরা হয়েছে যে সাধারণ মানুষ বুঝতেই পারবে না তার সাথে কি হচ্ছে। নিয়ম করা হলেও ভোটারদের প্রত্যক্ষভাবে বা কোনো আত্মীয়র মাধ্যমে 2002 সালের ভোটার লিস্টের সাথে নিজেদের সম্পর্ক প্রমাণ করতে হবে। ভোটারদের ভাগ করা হলো 3টে ক্যাটাগরিতে, ম্যাপড, আনম্যাপড আর নতুন শব্দবন্ধক। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানে তথ্যগ্রাহ্য অসঙ্গতি। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই এসআইআর চলাকালীন নির্বাচন কমিশন বারবার নিয়ম বদলেছে। অভিযোগ উঠেছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অফিসারদের মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। আজ এক নিয়ম তো কাল আরেক। সবচেয়ে ট্র্যাজেডি হলো যখন এই গোলমেলে মামলাটা সুপ্রিম কোর্টে গেল, আদালত একবারও জিজ্ঞেস করলো না, মশাই আপনাদের এত তাড়া কিসের? অল্ট নিউজের এই রিপোর্ট বলছে 1952 সাল থেকে আজ পর্যন্ত মোট 13 বার এসআইআর হয়েছে, কিন্তু কোনোদিন এই অদ্ভুত লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছাকনি দিয়ে লক্ষ লক্ষ ভোটারের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়নি। বিজেপি বরাবরই এসআইআর এর পক্ষে ছিল। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আর রোহিঙ্গা ঘুষপেটিয়াদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে এটাই একমাত্র পথ। এখন তো দেশ জানতে চাইবে যে 91 লক্ষ নাম বাদ গেল, তাদের মধ্যে কতজন ঘুষপেটিয়া। কমিশন সেটাও জানবে না। কি আশ্চর্য রসিকতা! গণতন্ত্র মানে আসলে স্বচ্ছতা, কিন্তু এই অমৃতকালে ক্ষমতার বাস্তুতন্ত্র সব ঢেকে ফেলার চেষ্টায় যেন মত্ত। কেউ নিজের ডিগ্রি লুকোচ্ছে, কেউ ইলেকটোরাল বন্ডের তথ্য লুকাচ্ছে, কেউ পিএম কেয়ার ফান্ডের হিসেব দিচ্ছে না, এমনকি সিএজির অডিট রিপোর্টের সংখ্যা পর্যন্ত অর্ধেক করে দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশন অল্ট নিউজ যখন কলকাতার ভবানীপুর আর বালিগঞ্জ এই দুটো কেন্দ্রের ভোটার লিস্টে একটু খতিয়ে দেখতে চাইলো, তখনই শুরু হলো আসল সার্কাস। কমিশনের ওয়েবসাইটের নিয়মটা শুনুন। একেবারে মাত্র 10টি এলাকার ডেটা ডাউনলোড করা যাবে। প্রতিটার জন্য আলাদা আলাদা ক্যাপচা দিতে হবে। অটোমেটিক কোনো উপায়ে যে আপনি তথ্য বের করবেন তার পথ সম্পূর্ণ বন্ধ। আপনাকে ম্যানুয়ালি ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে। মনে রাখবেন, পুরো গেমটাই কিন্তু টাইমিং এর। অল্ট নিউজের টিম স্ক্রিনশট দিয়ে দেখিয়েছে যে সঠিক ক্যাপচা দেওয়ার পরেও পোর্টাল বারবার দেখাচ্ছে সেটা নাকি ভুল। এরপরের জালিয়াতিটা আরো চমৎকার। কমিশন যে ফাইলগুলো আপলোড করেছে সেগুলো ডিজিটাল ফাইল নয়, সেগুলো হলো স্ক্যান করা ছবি। ফলে কি হচ্ছে জানেন? এই ফাইলগুলোর সাইজ সাধারণ ডিজিটাল ফাইলের তুলনায় 228 গুণ বেশি বড়, অথচ তার ভেতরে কোনো সার্চ যোগ্য ডেটা নেই। রিপোর্ট বলছে
পিডিএফ এর সাথে একটা সিএসডি ফাইল পাবলিশ করা ডাল ভাতের মতন সহজ কাজ ছিল, কিন্তু না, কমিশন জানলো, বুঝলো এবং বেছে বেছে সেই কঠিন পথটাই নিল যাতে সাধারণ মানুষ এই লিস্ট নিয়ে কোনো কাটা ছেঁড়া করতে না পারে। আর 3 নম্বর সমস্যাটা তো আরো মারাত্মক। প্রতি 10 জন ভোটারের মধ্যে একজনের ডিটেইলস এর উপর বিশাল আকারের একটা ওয়াটারমার্ক ছাপিয়ে দেওয়া হলো। তাতে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন, মানে বিচারাধীন। এই লেখাটা কোথায় বসানো হলো? ঠিক নামের উপর। আচ্ছা, এই ওয়াটারমার্কটা তো একটু ছোট হতে পারতো, কাগজের যেখানে খালি জায়গা আছে সেখানে বসানো যেত, কিন্তু না, সেটা করা হয়নি। ইচ্ছে করে নামের ওপর এমন ভাবে লেপে দেওয়া হয়েছে যে কোনো মেশিন দুরস্ত মানুষের চোখ দিয়েও পড়া প্রায় অসম্ভব। একই অঙ্গে কত লুকোচুরি, কখনো ক্যাপচা দিয়ে, কখনো স্ক্যান করা অতিকায় ফাইল দিয়ে, কখনো নামের ওপর ওয়াটারমার্কের কালি লেপে দিয়ে। আসলে সবকিছুর লক্ষ্য একটাই, আপনাকে অন্ধকারে রাখা। অন্ধকারেই কি তবে গণতন্ত্রের শেষকৃত্য সম্পন্ন হবে? অল্ট নিউজের টিম যে অসাধ্য সাধন করেছে তা রীতিমতন গোয়েন্দা গল্পের মতো। তারা 558টি পিডিএফ ফাইল তন্ন তন্ন করে খুঁটিয়ে ভবানীপুর আর বালিগঞ্জ, কলকাতার এই 2 কেন্দ্রের ভোটারদের তথ্য ডিজিটাইজ করেছে। সিরিয়াল নম্বর, ভোটার আইডি, নাম, সবকিছু। আর এই 2 কেন্দ্রে তারা যা খুঁজে পেয়েছে তা শুনলে আপনার শির দ্বারা দিয়ে হিমস্রোত বয়ে যাবে। এই 2 কেন্দ্রে প্রায় 3964 জন ভোটারকে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় ফেলে রাখা হয়েছে, অর্থাৎ এদের ভোট দেওয়ার অধিকার আপাতত শিকেই তোলা। কিন্তু আসল চমকটা এখানেও নয়, চমকটা হলো এই তালিকার ধর্মীয় চরিত্রে। একটু অঙ্কটা বুঝুন। এই 2 কেন্দ্রে মুসলিম ভোটারদের গড় 39.5%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে প্রায় 40 জন মুসলমান। কিন্তু যখন ভোট আটকে দেওয়ার প্রসঙ্গ আসছে তখন দেখা যাচ্ছে সেই তালিকায় মুসলিমদের হার 66.5%, মানে মোট মুসলিম ভোটারের সংখ্যার তুলনায় প্রায় 27% বেশি মানুষকে বিচারাধীন করে রাখা হয়েছে। ভাবুন একবার, বেছে বেছে কোপটা কোথায় মারা হয়েছে। এবার আসুন ভবানীপুর কেন্দ্রে। সেখান থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতবার উপনির্বাচনে প্রায় 59,000 ভোটে জিতেছিলেন। এখানে মুসলিম ভোটার 21.9%, কিন্তু যাদের ভোট আটকে রাখা হয়েছে তাদের মধ্যে মুসলিমদের হার কত জানেন? 51.8%, অর্থাৎ জনসংখ্যার অনুপাতে প্রায় 2.5 গুণ বেশি মুসলিমকে ভোটদান থেকে বিরত রাখার ফন্দি করা হয়েছে। বালিগঞ্জেও একই ছবি। সেখানে হিন্দু ভোটারদের মাত্র 6.5% বিচারাধীন, আর মুসলিমদের ক্ষেত্রে সেই হার 17.6%, অর্থাৎ 2.5 গুণেরও বেশি ফারাক। 2 আসন মিলিয়ে দেখলে বোঝা যায় হিন্দু আর মুসলিম ভোটারদের ভোট আটকানোর হারের মধ্যে তফাৎটা 3 গুণেরও বেশি। গল্পটা পরিষ্কার, যাদের ভোট আপনার পক্ষে আসবে না তাদের ভোটার লিস্ট থেকে লজিকের নামে নিখোঁজ করে দাও। এটাই কি তবে নতুন ভারতের সুষ্ঠু নির্বাচনের সংজ্ঞা? মনে পড়ছে অরবিন্দ কেজরিওয়ালের কথা। নিজের সিটে হাজার হাজার ভুয়ো ভোটার ঢোকানো আর আসল ভোটারদের নাম কেটে দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। কেউ শোনেনি। ফল কি হয়েছিল? তিনি হেরে গেলেন। সেই একই ফর্মুলা কি এবার দিদির ওপরেও প্রয়োগ করা হচ্ছে? সবচেয়ে বড় মুখটাকেই যদি ধসিয়ে দেওয়া যায় তবে তো কেল্লা ফতে, পুরো দলটাই তাসের ঘরের মতন ভেঙে পড়বে। একটা মজার কথা শুনুন, নির্বাচন কমিশনের কাছে কিন্তু এই সমস্ত তথ্য একদম সাজানো গোছানো স্ট্রাকচার্ড ফর্মের ডেটাবেস হিসেবেই থাকে। ওই পিডিএফ ফাইলগুলো তো সেই ডেটাবেস থেকেই জেনারেট করা হয়। তাহলে কেন তারা মেশিন রিডেবল ফাইল না দিয়ে ছবি তুলে স্ক্যান কপি আপলোড করলো? ষড়যন্ত্রটা এখানেই। তারা চায়নি আপনি চট করে সত্যিটা জেনে যান। যদি এই লুকোচুরি না থাকতো তবে অল্ট নিউজ আজ শুধু 2টো সিটের কথা বলতো না, পুরো বাংলার চিত্রটা আপনার সামনে মেলে ধরতো। আর এই তদন্তের খরচ অল্ট নিউজ জানিয়েছে মাত্র 2টো সিটের 3,52,000-এর বেশি ভোটারের রেকর্ড ডিজিটাইজ করতে তাদের খরচ হয়েছে প্রায় 11,800 টাকা। সেই হিসেবে পশ্চিমবঙ্গে 294টি আসনের হিসেব বের করতে খরচ হবে কম বেশি 34,69,000 টাকা। একজন সাধারণ নাগরিক বা ছোট কোনো সংবাদ মাধ্যমের পক্ষে কি এই বিপুল টাকা খরচ করে কমিশনের জালিয়াতি ধরা সম্ভব? ঠিক এটাই চেয়েছিল কমিশন। গণতন্ত্রকে রক্ষা করার জন্য কি তবে এখন কোটিপতি হতে হবে?
জানেন এই লুকোচুরি শুরু কবে থেকে? 2018 সালে এই কমিশনের মাথা থেকে এক অদ্ভুত বুদ্ধি বের হয়। তারা সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেয়, সমস্ত ডেটা এখন থেকে স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করো। দেওয়া হলো নিরাপত্তার অজুহাত, বলা হলো ডিজিটাল ডেটা দিলে নাকি বিদেশি শক্তি তার অপব্যবহার করবে। কি অদ্ভুত! ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখাবেন আপনি, আর যখন স্বচ্ছতার প্রশ্ন আসবে তখন বিদেশি শক্তির ভয় দেখাবেন। কংগ্রেস নেতা কমলনাথ এই পুরো বিষয়টি নিয়ে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন, দাবি জানিয়েছিলেন কমিশনের সমস্ত ডেটা মেশিন রিডেবল ফরম্যাটে আপলোড করতে হবে। নির্বাচন কমিশন পাল্টা যুক্তি দেয়, এতে ভোটারদের গোপনীয়তা নষ্ট হবে। হাসি পায় না? যেই দেশে 100 থেকে 200 টাকায় লক্ষ লক্ষ মানুষের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হয়ে যায়, সেখানে আমাদের কমিশন হঠাৎ গোপনীয়তা নিয়ে এত চিন্তিত। ট্র্যাজেডি দেখুন, দেশের সর্বোচ্চ আদালতে সমস্ত দায়ভার সেই কমিশনের হাতেই ছেড়ে দিল। 2025-এর অগাস্টে জ্ঞানেশ কুমার সগর্বে ঘোষণা করলেন, আমরা যদি মেশিন রিডেবল ফাইল দিয়ে দিই তবে সেটার অপব্যবহার হতে পারে। খেলাটা বুঝুন, আপনি যদি ভোটার লিস্টের একটা ডিজিটাল ফাইল পাবলিক করেন আর কেউ যদি সেটা ডাউনলোড করে এডিট করে, তাতে আপনার অরিজিনাল ডেটাবেসের কি ক্ষতি হবে? ধরুন আপনি ফেসবুকে আপনার একটা ছবি দিলেন, কেউ সেটা ডাউনলোড করে আপনার মুখে গোফ লাগিয়ে দিল বা মাথা নেড়া করে দিল, তাতে কি বাস্তবে আপনার মাথায় গোফ গজাবে বা চুল পড়ে যাবে? আপনার অরিজিনাল ছবি তো আপনার কাছেই আছে। কেউ যদি এডিট করা ছবি দেখিয়ে দাবি করে যে এটাই আসল, তাহলে আপনি তো আপনার কাছে থাকা অরিজিনাল ফাইলটা দেখিয়ে তাকে ভুল প্রমাণ করতে পারেন। সবশেষে বলি, মনে রাখবেন, এটা শুধু পশ্চিমবঙ্গের লড়াই নয়, এটা পুরো ভারতের লড়াই। আগুন যখন লাগবে তখন শুধু একজনের বাড়ি পুড়বে না, গোটা পাড়ায় আগুনের হলকা লাগবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।